স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। কাজের খোঁজে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশ মালয়েশিয়ায়, কিন্তু 4 মাস কেটে গেলেও মেলেনি প্রত্যাশিত চাকরি। উল্টো বন্দি দশায় মানবেতর দিন কাটছে 32 বাংলাদেশি তরুণের। মানসম্মত চাকরি তো দূরে থাক, দিন কাটছে অনাহার অর্ধাহারে। বাড়িতে টাকা পাঠাতে না পারায় নিঃস্ব হওয়ার পথে পরিবারগুলো। তাদের দুর্দশার কথা জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, ক্যামেরা ছিলেন নাহিদ হোসেন। আমরা থাকতে পারছি না ভাই, এখানে 4 মাস ধরে এখানে বসে আছি ভাই। আমাদের বাপ মার সাথে কথা বললে বুক ফেটে যায় ভাই। বাপ মাও কেন্দে বলে ভাই, দয়া করে ভাই আমাদের একটা কোনো ব্যবস্থা করেন ভাই। ভাই বৌসলের টাকা চাইলে বৌসল না খেয়ে যে অবস্থা পড়ে আছে, বৌসলেরা আত্মহত্যা করা যায়, তাহলে আমরা কী করে করবো? বড় স্বপ্ন নিয়ে ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। সেই স্বপ্ন নষ্ট হয়েছে অঙ্কুরেই। বন্দিদশায় কাটছে এখন জীবন। গত 6ই আগস্ট রিক্রুটিং এজেন্সি আরাফ ম্যানপাওয়ার লিমিটেড সহ 3টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যান এই 32 তরুণ, যাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে সরকারের নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি। কথা ছিল যাওয়ার 1 সপ্তাহ পরেই মিলবে কাজ, কিন্তু এরই মধ্যে পেরিয়েছে 4 মাস। এখন ফোন ধরছে না রিক্রুটিং এজেন্সিগুলো। আটকে রাখা পাসপোর্ট চাইতে গেলেও দেওয়া হচ্ছে হুমকি থমকি। আমাদের বাড়ির পরিস্থিতি ভালো না, 5.5 লক্ষ টাকা করে আরসি আমরা সুদের ওপর টাকা নিয়ে ঋণ করে। আপনারা দয়া করে আমাদের দিকে আনার চেষ্টা করেন, যে আমাদের আনা জীবনটা বাঁচুক। 1 সপ্তাহের মধ্যে কাজ যদি না দিতে পারে অন্তত তোমাদের পাসপোর্ট গেলে হাতে দিয়ে দিবে, এরকম কথা বলছিল। কিন্তু এখানে আইসি দেখছি তার উল্টোটা। 4 মাস হয়ে যাচ্ছে, কোনো কাজ নাই। এসব অভিযোগের বিষয়ে জানতে রিক্রুটিং এজেন্সিগুলোতে গেলে পুরো ঘটনার দায় চাপালেন নিয়োগকারী প্রতিষ্ঠান ও মালয়েশিয়ান দূতাবাসের উপর। একই সাথে অস্বীকার করেন অতিরিক্ত অর্থ আদায়ের। ওনারা এখান থেকে যাওয়ার পরে ধরেন একটা ব্যাচে যদি 15 জন 20 জন যায়, সেই 20 জনের অ্যাট এ টাইম মেডিকেল করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেই অ্যাপয়েন্টমেন্টটা কোম্পানি নেয়, আমি না। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তাদের মেডিকেল রিপোর্ট আসতে টাইম লাগে। এটা যে নট অনলি শুধু ওখানে দেরি হচ্ছে তা কিন্তু না, বাংলাদেশ এবং মালয়েশিয়া দুই সাইডেই এফেক্টেড হয়েছে। আমরা কাজ দিতে চাইছি, তারা বলছে না আমরা কাজ ঠিক করছি, আমাকে কাজে আমরা চলে যাবো, আমার পাসপোর্ট দিয়ে দেন। যাদের বলা হয়েছে যারা যারা কাজ করবেন তারা থাকেন, আর যারা পাসপোর্ট নিয়ে যদি বাইরে কাজ করেন, যারা যারা রাজি হয়েছে তারাই ওখানে সই স্বাক্ষর করে পাসপোর্ট নিয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ক্যামেরায় মন্তব্য করতে রাজি হননি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি মহাপরিচালক জানিয়েছেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু শ্রমিক পাঠালেই হবে না, সেখানে গিয়ে শ্রমিকরা কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন কিনা তাও মনিটরিং করার তাগিদ তাদের। মালয়েশিয়াতেও একটা অসাধু চক্র রয়েছে, তার মধ্যে বাংলাদেশিরা আছে। দুঃখজনক হলেও সত্যি যে হয়তো তারা নিজেরাই কোনো সময় অভিবাসী হিসেবে গেছে, কিন্তু এখন তারা দেখছে যে এইভাবে তারা একটা বেশি আয় করতে পারছে অবৈধভাবে। তো এটা নিয়ন্ত্রণে আনতে হলে উভয় সরকারের যে আন্ডারস্ট্যান্ডিং বা উভয় সরকারের যে যৌথ প্রক্রিয়া, সেইটাকে আরও শক্তিশালী করতে হবে। গত বছর মালয়েশিয়ার শ্রমবাজার খোলার পর এখন পর্যন্ত সেখানে পাড়ি জমিয়েছেন 3.5 লাখেরও বেশি শ্রমিক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় বিপুল জাল পাসপোর্ট সহ 3 বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গেল সোমবার একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক। জানান 61টি বাংলাদেশি, 43টি ইন্দোনেশিয়ান এবং একটি মিয়ানমারের জাল পাসপোর্ট সহ 2 জন বাংলাদেশিকে কেপং বাণিজ্যিক পার্কের কাছ থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূল হোতাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকেও জব্দ করা হয় জাল পাসপোর্ট। ইমিগ্রেশন মহাপরিচালক জানান, 1 বছর ধরেই চক্রটি দেশটিতে এই অপরাধ করে আসছিল। যথাযোগ্য মর্যাদায় কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দেশটির সুবহান সেনানিবাসের বিএমসি সদর দপ্তরে হয় আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল এভিডেন্সের মহাপরিচালক মেজর জেনারেল ঈদ রাশেদ আল ওয়াইহান আল এনেজি। এ সময় তিনি কুয়েত পুনর্গঠনে বাংলাদেশি সৈন্যদের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। আগামী দিনে 2 দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশেষ অতিথি ছিলেন কুয়েতের সশস্ত্র বাহিনীর নন কমিশন অফিসার্স অ্যাফেয়ার্স শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল লাফি মেলফি আল মুতাইরি। আর উপস্থিত ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর
ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশে দূতাবাস কর্মকর্তারা। সংযুক্ত আরব আমিরাতের আজমানের স্বল্প আয়ের মানুষদের জন্য গড়ে তোলা হয়েছে লেবার কমিউনিটি মার্কেট। আজমান মিউনিসিপ্যালিটি পরিচালিত মার্কেটটিতে সুলভ মূল্যে মেলে নানা পণ্য। প্রতিদিনই এখানে বসে প্রবাসী বাংলাদেশি ক্রেতা ও বিক্রেতাদের মেলা। বিপুল বাংলাদেশির সমাগমের কারণে মার্কেটটি এখন স্থানীয়দের কাছে পরিচিত বাঙালি বাজার নামে। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত। বিলাসী জীবনের জন্য সুপরিচিত হলেও সংযুক্ত আরব আমিরাতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সংখ্যাও কম নয়। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের এই দেশে পাড়ি জমিয়েছে অনেক বাংলাদেশীয়, যাদের বেশিরভাগই শ্রমিক। বাংলাদেশি শ্রমিক সহ অন্যান্য স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে দেশটির আজমান প্রদেশের জার্ফ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় গড়ে তোলা হয়েছে লেবার কমিউনিটি মার্কেট। আজমান মিউনিসিপ্যালিটি এবং 3 বাংলাদেশি মোহাম্মদ শাহজাহান, জাফর ও সাইফুল ইসলামের পরিচালনায় মার্কেটটিতে স্বল্প মূল্যে পাওয়া যায় ফলমূল, শাকসবজি সহ বিভিন্ন নিত্যপণ্য। লেবার মার্কেটে অল্প পুঁজিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন অনেক বাংলাদেশি শ্রমিক থেকে এখন তারা বনে গেছেন ক্ষুদ্র ব্যবসায়ী। বাজারটি ঘিরে অন্তত 400 বাংলাদেশির কর্মসংস্থান তৈরি হয়েছে। যারা বাঙালিরা এখানে আছে, অনেক নিম্ন আয়ের যারা আছে, যারা ছোটোখাটো ব্যবসা তারা করতে চায়, তারা অনেক কম টাকার মধ্যে এখানে ইনভেস্ট করতে পারতেছে। ক্রাইসিস ফি লাগতেছে না, ইলেকট্রিক কোনো কস্ট নাই, সব কস্ট লেবার কমিটি মার্কেট বহন করে। জাস্ট বিনামূল্যে স্বল্প মূল্যে এখানে ব্যবসা করতে পারে। অনেক জায়গায় অনেক দোকান পাট নিতে গেলে আমাদের অনেক টাকা পয়সা লাগতো, এই জায়গায় আমাদের কোনো পুঁজি খাটাতে হয় না, সীমিত পুঁজিতে আমরা কাজটা করতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। আজমানে বসবাসরত বিপুল বাংলাদেশির বেশিরভাগই নিত্যদিনের কেনাকাটাও করেন লেবার মার্কেট থেকে। ফলে সকাল হলেই বাজারটি যেন পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়। টমেটো বিক্রি হচ্ছে আপনার 1.5 টাকা 2 টাকা, বাংলাদেশের সবজি বিক্রি হচ্ছে 3 টাকা 4 টাকা 5 টাকা। যারা ব্যবসা করতেছেন তারাও অনেক খুশি, যারা বাজার করতেছেন মার্কেটিং করতেছেন তারাও অনেক খুশি। বাংলা বাজার আজকে উদ্বোধন হলো, এখানে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, অন্য জায়গার থেকে হাজার গুণ এখানে সস্তা। বাঙালি মিলন মেলার মতো আমরা এখানে এসে অনেক সুযোগ সুবিধা পাই, এ কারণে আমাদের মূলত এখানে আসা বাজার করার জন্য। ক্রেতা বিক্রেতার কর্মচারীদের বেশিরভাগই বাংলাদেশি হওয়ায় আজমানের এই লেবার মার্কেট এখন পরিচিত বাঙালি বাজার নামে। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাজ্যে যাত্রা শুরু করলো প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন মাথিউরা ইউনিয়ন অ্যাসোসিয়েশন মিডল্যান্ডস। যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের প্রবাসীদের মধ্যে বন্ধনকে দৃঢ় করতে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে গঠন করা হয়েছে সংগঠনটি। সংগঠন উদ্বোধনী আয়োজনে অংশ নেন বিপুল প্রবাসী বাংলাদেশি। বার্মিংহামের স্মল হিথের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে হয় উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা। পরে ছিল প্রীতি ভোজের আয়োজন। হিফজুর রহমান খানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ ও জাহেদ হোসেন শাহিন। বক্তব্য রাখেন আজির উদ্দিন, মিসবাহ উদ্দিন, আসলাম উদ্দিন, নজমুল হক, জয়নাল আবেদিন সহ অনেকে। এ সময় হিফজুর রহমান খানকে আহ্বায়ক করে সংগঠনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবারও এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। নিয়মিত ব্রিফিংয়ে মিলার বলেন, বাংলাদেশে যেন সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজিত হয় সেজন্য দেশটির সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ অব্যাহত রাখছে ওয়াশিংটন। পাশাপাশি বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেন মিলার। বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ চায় সুষ্ঠু নির্বাচন, যা সমর্থন করে যুক্তরাষ্ট্র। অপর এক প্রশ্নে বাংলাদেশের সাম্প্রতিক শ্রমিক আন্দোলন এবং হতাহতের ঘটনা উঠে আসে। সেই প্রসঙ্গে নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেইনি। বাংলাদেশের জনগণ যা চায় আমরাও সেটি চাই, আর তা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। শান্তিপূর্ণভাবে যেন নির্বাচন হয়, এ লক্ষ্যে আমরা সরকার, বিরোধী দল এবং সুশীল সমাজ সহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ অব্যাহত রাখব। গ্রহণযোগ্য নির্বাচন করতে বিএনপির অংশগ্রহণ আবশ্যক নয় বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রত্যাশা করেন 30 নভেম্বরের মধ্যেই ভোটে আসার সিদ্ধান্ত নেবে দলটি। কমনওয়েলথ আগামী নির্বাচন পর্যবেক্ষণ করবে বলেও বিশ্বাস তার। জানান, যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতি কোনোভাবেই পোশাক খাত বা বাংলাদেশ নিয়ে নয়। ঢাকা সফররত কমনওয়েলথ প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল দুপুরে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ দায়িত্বশীলদের সঙ্গে। চলমান সফরের প্রেক্ষিতে তারা যে রিপোর্ট দিবে তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমনওয়েলথ। প্রশ্ন আসে, অংশগ্রহণমূলক নির্বাচন ও চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কি বলল কমনওয়েলথ প্রতিনিধি দল? আমরা এটা আলাপ করেছি যে
বাংলাদেশ বা সাউথ এশিয়াতে ইলেকশন টাইমের এনভায়রনমেন্ট একটু ক্যাওয়েটিক থাকে। বিশেষ কোনো দলের অংশগ্রহণ ম্যান্ডেটরি না নির্বাচনকে গ্রহণযোগ্য করতে। এরকম কারো দিয়ে শুধু শোভাবর্ধনের জন্য লোক দেখানো, শোভাবর্ধনেরও প্রয়োজন নেই। সো ইটস নট ম্যান্ডেটরি। সম্প্রতি বিএনপি ভোটে আসবে এমন আশার কথা বলেছিলেন শাহরিয়ার। তার এই প্রত্যাশার ভিত্তি কি জানতে চান সাংবাদিকরা। 30শে নভেম্বর নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন। তো সেই দিন পর্যন্ত তো যে কারো নির্বাচনে আসাটা ওপেন, যে কারো নির্বাচন থেকে সরে আসাটাও ওপেন। সেটাই ছিল আমার মতামতের ভিত্তি। শ্রমিক অধিকার, ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতা ক্ষুণ্ণ হলে সেসব দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। Kalpana Adkar, a Bangladeshi garment worker, an activist, who says that she is alive today because the U.S. Embassy advocated on her behalf. তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে মনে করেন প্রতিমন্ত্রী। অ্যান্থনি ব্লিনকেনের এই বক্তব্য ছিল এপেক সামিটে। এটা শুধুমাত্র গার্মেন্ট শিল্প বা টেক্সটাইল শিল্প বা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠকে নয়, এটা একটা গ্লোবাল ইনিশিয়েটিভ। কোনোভাবেই বাংলাদেশের গার্মেন্ট শিল্পের এই পদক্ষেপের জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। কল্পনা আক্তার যেটা বলেছেন যে শি ফেল থ্রেটেন ফর আস অর ফর সামওয়ান এলস, এই ক্ল্যারিফিকেশনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চাইব। এর আগে সকালে হোটেল সোনারগাঁয়ে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সে সময় বহু চেষ্টার পরও অবৈধভাবে বিদেশে যাওয়া বন্ধ করা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। স্মার্ট বাংলাদেশ গড়তে বৈধ অভিবাসনের উপরও জোর দেন সরকারের এই প্রতিনিধি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 81 বছরে পা দিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। থ্যাঙ্কস গিভিং ডের আয়োজনে সোমবার হোয়াইট হাউসে কথা বলেন তিনি। সেখানে নিজের বয়স নিয়ে মজাও করেন তিনি। বলেন তার বয়স ও অর্ধশতকের বেশি সময় রাজনৈতিক অভিজ্ঞতা দেশের জন্য সম্পদ। যুক্তরাষ্ট্রের সমস্যা সমাধানে যা বিশেষ কাজে লাগবে। অবশ্য জন্মদিন উপলক্ষে এদিন কোনো বিশেষ আয়োজন ছিল না হোয়াইট হাউসে। তার মুখপাত্র জানান আগামী সপ্তাহে থ্যাঙ্কস গিভিং ডের ছুটি কাটাতে পরিবার সহ নান্টুকেট দ্বীপে যাবেন বাইডেন। সেখানে উদযাপন করবেন জন্মদিনের আয়োজন। থাকবে নারকেলের তৈরি বিশেষ কেক। বাইডেনের বয়স নিয়ে অনেক মার্কিনের মধ্যে রয়েছে দুশ্চিন্তা, আবার হাস্যরস্য করে থাকেন অনেকে। বিরোধীরা বরাবরই উপহাস করেন তাকে নিয়ে, বিশেষ করে বুড়ো বলে ঠাট্টার সুযোগ কখনোই হাতছাড়া করেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উত্তরাখণ্ডের টানেল ধসের 9 দিন পর প্রকাশ করা হলো ভেতরে আটকে পড়া শ্রমিকদের ছবি। মঙ্গলবার এসব ভিডিও প্রকাশ করে কর্তৃপক্ষ, যাতে দেখা যায় ধসে পড়া টানেলের একপাশে ছিদ্র করা হয়েছে। মূলত ভেতরে অক্সিজেন সরবরাহের জন্যই এই উদ্যোগ। সেখানে উদ্ধারকর্মীদের সাথে যোগাযোগ করছেন শ্রমিকরা। আটকে পড়া শ্রমিকরা সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন এমনটা জানায় কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে আনা হয়েছে নতুন উদ্ধার সরঞ্জাম। টানেলের পাশে তৈরি করা হচ্ছে আরও 2টি সুড়ঙ্গ। শ্রমিকদের কাছাকাছি পৌঁছানো গেলে সুড়ঙ্গ থেকে টানেলে পাঠানো হবে একটি পাইপ। সেই পাইপের মাধ্যমে একে একে বের করে আনা হবে শ্রমিকদের। সংশ্লিষ্টরা বলছেন এই পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করা গেলে খুব দ্রুতই শেষ হবে উদ্ধার কাজ। 12 নভেম্বর আকস্মিক ধসে পড়ে উত্তরাখণ্ডের এই টানেল। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।